একদা এক পৃথিবীতে যেখানে জাদু ও স্বপ্ন বাস্তবতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানে দুটি অপূর্ব সুন্দর রাজ্য ছিল। একটি ছিল প্রিজমাল্যান্ড, যা ছিল ক্ষুদ্র পরীদের বাসস্থান। তারা রং বেরঙের ডানা মেলে ফুলের বাগানে উড়ে বেড়াত। এই রাজ্যটি ছিল যেন এক সুবিশাল স্বপ্নীল বাগান, যেখানে প্রতিটি ফুল আলো বিকিরণ করত এবং প্রতিটি প্রজাপতি সুগন্ধ ছড়িয়ে উড়ে যেত। তাদের জীবন ছিল আনন্দময় ও শান্তিপূর্ণ, প্রকৃতির কোলে এক অকৃত্রিম সৌন্দর্য নিয়ে। অন্যদিকে ছিল স্ফটিক রাজ্য, একটি ঝলমলে দীপ্তিময় রাজ্য যেখানে সবকিছুই ছিল স্ফটিক দিয়ে তৈরি। তাদের বাড়িঘর, প্রাসাদ, এমনকি গাছের ডালপালাও মূল্যবান রত্নের মতো জ্বলজ্বল করত। স্ফটিক রাজ্যের পরীরা তাদের বাড়ির চূড়ায় স্থাপিত উজ্জ্বল স্ফটিকের আলোয় তিমির সেনাদের ভয়াল থাবা থেকে সুরক্ষিত থাকত। স্ফটিকের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা তাদের রাতের আধার থেকে রক্ষা করত, যা ছিল তাদের গর্বের বিষয়। তবে এই দুই রাজ্যের বিপরীত দিকে গভীর অন্ধকারে লুকিয়েছিল তিমির সেনারা। তারা ছিল ভয়ঙ্কর ও রহস্যময় এক প্রজাতি, যারা আলোর প্রতি তীব্র ঘৃণা পোষণ করত। দিনের বেলায় তারা তাদের অন্ধকার গুহা এবং মাটির নিচের বিলে লুকিয়ে থাকত, যেখানে সূর্যের রশ্মি পৌঁছতে পারত না। সূর্যাস্তের পর যখন অন্ধকার সমগ্র পৃথিবীকে গ্রাস করত, তখন তাদের ফিসফিসানি জঙ্গলে প্রতিধ্বনিত হতো এবং তারা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসত। তাদের ডানার ফিসফিসানি বাতাসকে যেন দুভাগ করে দিত এবং তাদের বিশাল চোখগুলো অন্ধকারে উজ্জ্বলভাবে জ্বলত। প্রতি রাতে তাদের একটাই উদ্দেশ্য থাকত: পরীদের রাজ্যগুলোকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া এবং তাদের জীবন থেকে আলো কেড়ে নেওয়া। তারা পরীদের আনন্দ এবং উজ্জ্বলতাকে ঘৃণা করত এবং সর্বদা তা ধ্বংস করার চেষ্টা করত। প্রিজমাল্যান্ডে বাস করত এক সুন্দরী কিন্তু সাদাসিধে পরী, যার নাম ছিল লীলাবতী। অন্য পরীদের মতো সে কেবল খেলাধুলা বা সাজসজ্জায় আগ্রহী ছিল না। লীলাবতী বই পড়তে, নতুন কিছু আবিষ্কার করতে এবং জ্ঞান অর্জনে আনন্দ পেত। প্রায়শই সে ফুলের পাপড়ি দিয়ে তৈরি তার ছোট্ট ঘরে ঘণ্টার পর ঘণ্টা বইয়ের পাতায় নিমগ্ন থাকত। তার দুই ঘনিষ্ঠ বন্ধু চপলা ও সুরভি লীলাবতী থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিল। চপলা ছিল চঞ্চল, ফ্যাশনপ্রেমী এবং পার্টিতে আসক্ত। অন্যদিকে সুরভি ছিল হাসি খুশি, দুষ্টু প্রকৃতির, কিন্তু হৃদয়ে ছিল খাঁটি। একদিন চপলা ও সুরভি লীলাবতীর ঘরে আসে। আরে লীলাবতী, আবার বইয়ে ডুবে গেছো? আমরা বলেছিলাম আজ পুকুরের ধারে একটি জমকালো বলপাটি আছে। তুমি কখন তোমার ডানাগুলো ঝকঝকে করবে? চপলা কিছুটা বিরক্তির সাথে বলল। লীলাবতী তার বই থেকে মুখ তুলে মৃদু হেসে বলল, তোমরা তো জানো আমার এমন পার্টি ভালো লাগে না। আমি শুধু বাড়িতে বসে এই সুন্দর বইগুলো পড়তেই বেশি ভালোবাসি। সুরভি তার হাত ধরে টেনে বলল, আমরা কিছু জানি না। আজ তুমি আমাদের সাথে পার্টিতে যাচ্ছ, মানে যাচ্ছই। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। সুরভি দ্রুত লীলাবতীর আলমারি থেকে তার জন্য একটি সুন্দর পোশাক বের করে। তারা দুজন লীলাবতীকে বাহু ধরে পুকুরের ধারে সাজানো পার্টিতে নিয়ে আসে। লীলাবতী হালকা হাসির সাথে পার্টিতে পা ফেলে, কিন্তু তার চোখ বারবার চারপাশের ফুন এবং আকাশের দিকে উঠছিল। কিছুক্ষণ পর যখন হাসি আর কোলাহল তার জন্য অসহনীয় হয়ে ওঠে, সে নিঃশব্দে সেখান থেকে সরে আসে। লীলাবতী একটি বড় সবুজ পাতার ধারে বসে পড়ে, অথবা একটি নরম গোলাপি ফুলের পাপড়িতে। উপরে একটি উজ্জ্বল ল্যাম্প ফ্লাওয়ার ঝলমল করছে, যার সোনালি আলো লীলাবতীর শান্ত মুখে পড়ছে। সে মনে মনে ভাবে, কত সুন্দর এই সব কিছু, কিন্তু কখনো কখনো মন চায় শুধু চুপচাপ আকাশ দেখতে আর পুরো পৃথিবী ঘুরে বেড়াতে। তার মন অজানা জগতের প্রতি কৌতূহলে ভরপুর ছিল, যা কেবল বইয়ের পাতায় আবদ্ধ ছিল না। পরের সকালে লীলাবতী প্রিজমা রাজ্যের বিশাল লাইব্রেরিতে প্রবেশ করে। চারিদিকে ঝলমলে বইগুলো উজ্জ্বল রঙের শেলফে সাজানো, যার পাতা থেকে হালকা আলো ঝলকাচ্ছে। বাতাসে পুরনো বই আর ফুলের এক মিষ্টি সুগন্ধ মিশে আছে, যা জ্ঞান ও শান্তির এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। লীলাবতী একটি উঁচু শেলফের দিকে এগোয় এবং একটি চকচকে বইয়ের দিকে হাত বাড়ায়। যখন সে বইটি ধরতে যায়, তখন আরেকটি হাতও বইটি স্পর্শ করে। সেই হাতটি ছিল রাজকুমার অরুণের, যার কণ্ঠস্বর ছিল নরম, চেহারা ছিল সুন্দর ও গম্ভীর, আর চোখে ছিল আভিজাত্য ও স্নিগ্ধতার এক দ্যুতি। রাজকুমার, মনে হয় আমাদের দুজনেরই একই জিনিস খোঁজা। লীলাবতী হালকা হেসে বলল, এই বইটি জাদুকরী গাছপালা সম্পর্কে।
আপনারও কি এমন বিষয় পছন্দ? রাজকুমার অরুণ বইটি আস্তে আস্তে বন্ধ করে বলল, হ্যাঁ, কারণ এগুলো শুধু গল্প নয়, ভবিষ্যতের আশা। সম্ভবত আমরা দুজনেই আমাদের পরীর আগামীর কথা ভাবছি। কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে যায়। দুজনেই একে অপরের দিকে তাকায়, তাদের চোখে যেন এক অকথ্য ভাষা। আলো ঝলমলে ল্যাম্পফ্লাওয়ারের আবছা আভা তাদের মুখে পড়ে, তাদের চেহারা এক মায়াবী আভা ফুটিয়ে তোলে। তারপর তারা দুজনেই একসাথে হালকা হাসি এবং দুজনেই বসে নিজেদের বই পড়তে শুরু করে। তাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া গড়ে ওঠে, যা ছিল তাদের জ্ঞানের প্রতি তাদের অভিন্ন ভালোবাসার ফল। কিছুদিন পর রানী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সমস্ত ল্যাম্পফ্লাওয়ারের আলো ম্লান হতে শুরু করে। এর ফলে প্রিজমাল্যান্ডে তিমির সেনাদের আক্রমণ বেড়ে যায়। প্রিজমা রাজ্যের সমস্ত ডাক্তার এবং হাকিম রানীর সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কোনো ওষুধই রানীর ওপর কোনো প্রভাব ফেলছিল না। রানীর অসুস্থতা পুরো রাজ্যকে এক গভীর সংকটের মুখে ফেলে দেয়। অন্যদিকে রাজকুমার অরুণও তার বিশাল শাহী লাইব্রেরির মধ্যে এই রোগের চিকিৎসার খোঁজে মগ্ন ছিলেন। তিনি একের পর এক বই পড়ে যাচ্ছিলেন এবং অবশেষে এমন একটি বই খুঁজে পান যেখানে রানীর রোগের চিকিৎসা বিষয়ে লেখা ছিল। বইটি থেকে জানা যায় যে স্ফটিক রাজ্যে পাওয়া একটি বিরল ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ারই এই রোগের একমাত্র চিকিৎসা। রাজকুমার অরুণ এই গাছটি খুঁজে বের করার জন্য সমস্ত বই থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং একটি মানচিত্র তৈরি করেন, যার মাধ্যমে তিনি ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ারে পৌঁছতে পারবেন। তিনি এই খবরটি সমস্ত উজিরদের জানান, কিন্তু কেউই রাজকুমারকে স্ফটিক রাজ্যে যাওয়ার অনুমতি দেন না, কারণ স্ফটিক রাজ্য এবং প্রিজমাল্যান্ডের মধ্যে বহু বছরের পুরনো শত্রুতা ছিল। তবে রাজকুমার অরুণ তার মাকে বাঁচানোর জন্য বদ্ধপরিকর ছিলেন। তিনি সকলের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসেন, কিন্তু সৈন্যরা তার পিছু নিতে শুরু করে। যখন লীলাবতী তার বাড়ির ভেতরে বসে বই পড়ছিল, তখন তার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই রাজকুমার অরুণ দ্রুত ভেতরে প্রবেশ করেন। তার চোখে ছিল উদ্বেগ আর দ্রুততার ছাপ। লীলাবতী, তোমার সাথে আমার একটি খুব জরুরি কথা আছে। লীলাবতী, রাজকুমার, আপনি এখানে এই সময়? রাজকুমার অরুণ তার হাতে থাকা মানচিত্রটি তুলে ধরে বললেন, এই দেখো, এটি ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ার পর্যন্ত যাওয়ার রাস্তা। শুধুমাত্র এই গাছটি আমাদের রানীকে বাঁচাতে পারে। যদি সে বাঁচতে না পারে, তবে পুরো প্রিজমাল্যান্ড অন্ধকারে ডুবে যাবে। কিন্তু আমি কিভাবে যেতে পারি? যদি আমি যেতে পারতাম, কিন্তু প্রাসাদের সৈন্যরা এবং প্রহরীরা প্রতি মুহূর্তে আমার পিছু নেয়। আমি আমার রাজ্য ছেড়ে যেতে পারি না। তোমাকে সাহস করতে হবে সমস্ত প্রিজমাল্যান্ড এবং রানীকে বাঁচানোর জন্য, না হলে আমাদের সবার উপর বিপদ আসবে। এতক্ষণে সৈন্যরা রাজকুমারের পিছু নিয়ে লীলাবতীর বাড়িতে পৌঁছে যায়। রাজকুমার তাদের সাথে প্রাসাদের দিকে চলে যান। এখন লীলাবতী মানচিত্রটি খুলে ভাবতে থাকে, তার কি যাওয়া উচিত নাকি নয়। এই সময় লীলাবতীর দুই বন্ধু তার বাড়িতে প্রবেশ করে, যারা তাকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। লীলাবতীর হাতে মানচিত্র দেখে তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে যে এটি কিসের মানচিত্র। লীলাবতী জানায় যে রাজকুমার অরুণ এসেছিল এবং রাজকুমার অরুণ চায় যে সে স্ফটিক রাজ্যে যাক এবং সেখান থেকে ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ার খুঁজে আনুক। প্রথমে দুই বন্ধু তিমির সেনাদের সম্পর্কে ভেবে ভীত হয়ে যায়। তারপর চপলা বলে যে যদি আমরা সেখান থেকে ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ার আনতে সফল হই, তাহলে আমরা রানী ও রাজকুমারের বিশেষ হয়ে উঠব এবং সমস্ত প্রিজমাল্যান্ডের নায়ক হয়ে যাব। দুই বন্ধু আনন্দে লাফাতে শুরু করে, কিন্তু লীলাবতী তখনও গভীর চিন্তায় মগ্ন থাকে। তারপর সে প্রিজমাল্যান্ডকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় যে সে ক্রিস্টাল ব্লুম ফ্লাওয়ার আনতে যাবে। তিনজন জিনিসপত্র মানতে শুরু করে এবং তাদের জিনিসপত্রের মধ্যে ফ্লাওয়ার ল্যাম্পও রাখে। তিনজন তাদের জিনিসপত্র তুলে তাদের যাত্রায় রওনা দেয়। পরীরা সারা দিন ধরে ভ্রমণ করে এবং অনেক দুর্গম জায়গা অতিক্রম করে। পরিশ্রান্ত পরীরা অবশেষে এক গভীর জঙ্গলে পৌঁছায় এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সুরভি ঠাট্টার ছলে বলতে থাকে, যদি তিমির সেনারা আক্রমণ করে, তাহলে আমি সবার আগে তোমাকে এগিয়ে দিব। চপলা আত্মবিশ্বাসের সাথে বলে, আমি এত সুন্দরী যে তারা আমাকে দেখে নিজেরই ভয় পেয়ে যাবে। সবাই হেসে ওঠে। মুহূর্তের জন্য ভয় ভুলে যায়। রাত নেমে আসে, তার সাথে নিয়ে আসে গাঢ় অন্ধকার। ছায়াময় গাছের নিচ থেকে তিমির সেনারা বেরিয়ে আসে। তাদের চোখ ছিল লাল আর তাদের কণ্ঠস্বর জঙ্গলে এক ভয়াল প্রতিধ্বনি তৈরি করছিল। লীলাবতী দ্রুত চিৎকার করে ওঠে, ফুলগুলো আলোকিত করো। তিনজনেই তাদের ল্যাম্প ফ্লাওয়ার জ্বালিয়ে দেয়। আলো ছড়িয়ে পড়ে এবং তিমির সেনারা পিছু হটে। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার আক্রমণ করে। লীলাবতী সাহসের সাথে একটি জাদুকরী মন্ত্র পড়ে এবং ফুলের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। শত্রুরা আলোর তীব্রতায় টিকতে না পেরে পালিয়ে যায়।
তিনজন পরী একটি বড় গাছের কোটরে রাত কাটায়। সুরভি ভয়ে কেঁপে কেঁপে বলতে থাকে, প্রথম রাতেই এত কঠিন ছিল, ভবিষ্যতে কি হবে? লীলাবতী দৃঢ়তার সাথে বলতে থাকে, আমরা রানীকে বাঁচাবো যে কোনো মূল্যে। তারপর সে মানচিত্র বের করে তাতে কিছু খুঁজতে থাকে এবং দুই পরীকে বলে যে আমরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালে যাত্রা শুরু করি তবে কাল সন্ধ্যের অন্ধকার হওয়ার আগেই আমরা স্ফটিক রাজ্যে পৌঁছে যাব। তিনজন পরী পরের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং দ্রুত তাদের ব্যাগ তুলে তাদের যাত্রায় রওনা দেয়। পরীরা কাঁটাযুক্ত ঝোপের মধ্যে দিয়ে যেতে যেতে অবশেষে সন্ধ্যার হওয়ার আগে স্ফটিক রাজ্যে পৌঁছে যায়। লীলাবতী, চপলা ও সুরভি এই তিনজন ক্লান্ত পরীরা উপত্যকায় প্রবেশ করে। তাদের ডানায় ধুলো জমেছে এবং তাদের পোশাক ভ্রমণের কষ্টে হালকা ফেটে গেছে। বাজারের ক্রিস্টাল পরীরা তাদের দিকে তাকায়, কেউ অবাক হয়ে, কেউ বা সন্দেহভরা দৃষ্টিতে। On